রুহানা চৌধুরী অয়নের হাতে ডিভোর্সের কাগজ ধরিয়ে তাতে সাইন করে দিতে বলেন। অয়নের অগসরে রুহানা চৌধুরী এত দ্রুততার সাথে ডিভোর্স পেপার তৈরি করায় রাগে কপালের বলি রেখায় গম্ভীর্যপূর্ণ ভাঁজ পড়ে অয়নের। অয়ন রাগ হয়ে হাত জোড়া মুঠো করে নেয়। ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে রিমি দীর্ঘশ্বাস ফেলে। তার কাজই তো শেষ হলো এখন অবধি। এখন যদি তার এবং অয়নের ডিভোর্সটা হয়ে যায় তাহলে তো সে বাড়িতে থাকতে পারবে না। এতে রিমির উদ্দেশ্য সফল হবে না। কথাটি ভেবে রিমি নখ কামড়াতে থাকে। রুহানা চৌধুরী এবার পায়েলের হাত ধরে অয়নের সামনে নিয়ে আসে। তারপর দৃঢ়কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলে, দেখো তো অয়ন, মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে ছাড়া এখন সে কোনো শ্যুটও করবে না। তাই আমি দ্রুততার সাথে তোমার এবং রিমির ডিভোর্স পেপারটা রেডি করে ফেলেছি। এখন তোমরা পেপারে সাইন করে দাও। তারপর তো তোমার এবং পায়েলের বিয়ের ব্যবস্থাও করে ফেলতে হবে। তোমাদের একবার বিয়ে হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। অয়ন অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পায়েলের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে অয়ন। পায়েল তো বয়ার্ত মুখশ্রীতে নিচের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে তার একরাশ ভয়। উকিল সাহেব এক পলক গড়ির দিকে তাকিয়ে রুহানা চৌধুরীকে তাড়া দিয়ে বলেন, মিসেস চৌধুরী, একটু তাড়াতাড়ি করুন প্লিজ, আমার আরও কয়েকটা জায়গায় যেতে হবে। রুহানা চৌধুরী তার কথায় সায় দিয়ে অয়নকে নিয়ে উকিলের সামনাসামনি বসলেন। অয়নও খুবই ভদ্রতার সাথে বসে পড়ল। উকিল সাহেব রিমিকেও অয়নের পাশে বসতে বললেন। মেঘ এবং তার মা রুজা চৌধুরীও চলে এলো। মেঘ বারবার চাইছে যেন ডিভোর্সটা না হয়। রুজা চৌধুরী ঠায় শুধু দাঁড়িয়ে আছেন, একটা জিনিসই দেখার প্রয়াসে। জল কত দূর গড়ায়। রুজা চৌধুরী অয়নকে খুব ভালো করেই চিনেন। শান্তভাবে সব কিছু মেনে নেওয়া ছেলে সে নয়। যদিও রুহানা চৌধুরীর কথায় সে সবসময় সব কিছু মেনে চলে, কিন্তু রিমির বেলায় আদৌ কি তা মানবই? রিমি চাতক পাখির ন্যায় বারবার শুধু অয়নের দিকে তাকাচ্ছে, কিন্তু অয়নের মতিগতি বুঝতে সে ব্যর্থ। রিমির এইবার কান্না পাচ্ছে, যাকে বলে গলা ধরে চিৎকার করে কান্না আসছে। না, শুধু উদ্দেশ্য সফল হয়নি বলে যে রিমির চোখে মুখে বিষণ্ণতার ছাপ তা নয়। আরও একটা কারণ আছে যার জন্য রিমি আজ ভিতরে ভিতরে খুবই অস্থির। তার কারণ কি অয়ন নিজেই? রিমি জানে না, শুধু জানে কিছুক্ষণ আগের মুহূর্তটা যদি ফিরে পাওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো। রিমি মনের ভিতর অজানা এক অস্থিরতা এসে বাসা বেঁধেছে। উকিল সাহেব অয়নের দিকে কলমটি এগিয়ে দিয়ে বলল, ডক্টর এআরসি, প্লিজ দ্রুত সাইন করে দিন। আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। অয়ন কলমটি হাতে নিয়ে এক পলক তাকিয়ে প্রথমে রিমির দিকে এগিয়ে দিল। রিমির দিকে এভাবে এগিয়ে দেওয়াতে রিমি সহ সবাই বিস্মিত হয়ে অয়নের দিকে তাকায়। অয়নের পায়ের উপর পা তুলে রেখে খুব সহজভাবে রিমির দিকে তাকিয়ে বলল, তুমিই আগে সাইন করো রিমি পরি, তারপর না হয় আমি করব। অয়ন যে রিমিকে এত কঠিন কাজের দায়িত্ব দিবে তা কখনোই ভাবতে পারেনি রিমি। রিমি কাঁপা কাঁপা হাতে কলমটা হাতে তুলে নেয়। কলমটা নিলেও তার হাত কাঁপছে। নেত্রকোনায় সামান্য জল এসে টলমল করছে। রিমি নিজেকে সামলে নেয়, তাকে দুর্বল হলে চলবে না। রিমি বুকে পাথর নিয়ে সাইন করতে নিলে কেউ তার থেকে কলমটি কেড়ে নেয়। রিনি অবাক হয়ে তাকিয়ে দেখে অয়ন ভয়ঙ্কর রাগান্বিত হয়ে তার দিকে তাকিয়েছিল। এটা কি করছেন আপনি? কলম কেড়ে নিলেন কেন আপনি? আমার দেরি হয়ে যাচ্ছে তো। উকিলের কথায় অয়ন তার পাশে থাকা কাঁচের গ্লাসটা উকিলের টাকের মাছ বরাবর ছুঁড়ে মারে। উকিল মাথায় হাত দিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। অয়ন উঠে দাঁড়িয়ে ডিভোর্সের কাগজটা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় পায়েল এবং রুহানা চৌধুরীর সামনেই। তারপর উকিলের কলার উঁচু করে নাক বরাবর ঘুষি মেরে বলে, তুই আমার আর আমার রিমি পরির ডিভোর্স করাবি? তোর দেরি হওয়া বের করছি আমি। গার্ডস, কাম ফাস্ট। অয়নের হুঙ্কারে কয়েকজন কালো পোশাক পরিহিত গার্ডস এসে উকিলকে ধরে নিয়ে যেতে থাকে। উকিল চিৎকার করতে করতে বলে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ বলো না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আরে ভাই, আমার বউ বাসায় জাটা নিয়ে দাঁড়িয়ে আছে, দেরি করে বাসায় ফিরলি পিটাবে। উকিলের এমন কথায় মেঘ এমন একটা কঠিন পরিস্থিতিতেও হু হু করে হেসে ওঠে। অয়ন উকিলের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনার বউয়ের দিকটা আমরা দেখে নিব, এখন আপনি আপনার আসল জায়গায় যান। আসল জায়গা মানে? উকিলের প্রশ্ন অয়ন শুধু বাঁকা হাসে। গার্ডসগুলো উকিলকে নিয়ে যায়। রুহানা চৌধুরী এবার রেগে অয়নের কাছে গিয়ে রিমিকে উদ্দেশ্য করে অয়নকে ক্ষিপ্ত গলায় বলে ওঠে, এই 2 দিনের সাধারণ মেয়ের জন্য তুমি আমাকে আজ অপমান করলে অয়ন। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, আজ তুমি তোমার গ্র্যান্ডমার অসম্মান করলে। অয়ন দ্বিগুণ ক্ষোভ নিয়ে চিৎকার করে বলে, জাস্ট স্টপ গ্র্যান্ডমা, একদম আমাকে রিমি পরীকে সাধারণ বলবে না। অয়নের চিৎকারে দমে যায় রুহানা চৌধুরী। অয়ন রিমির দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমার স্ত্রী অনন্যা, অসাধারণ আমার স্ত্রী, আমার রিমি পরী,
তাই তো তার নেশায় আসক্ত হয়ে এক নেশাক্ত প্রেমিকে পরিণত হয়েছি আমি। অয়নের কথায় সবাই কেমন একটা ঘুরে চলে যায়। সবার কেমন একটা যেন লাগছে। পায়েলের গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রুহানা চৌধুরীর মাথায় হাত। তিনি যা সন্দেহ করেছিলেন তাই হলো। অয়ন অবশেষে রিমিকে ভালোবেসেই ফেলল, যাকে বলে পাগলামো ভালোবাসা। অয়ন মুখে সম্পূর্ণ গম্ভীর্য এঁটে বলল, আমি পায়েলকে কিছুতেই বিয়ে করব না। এসব বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো সবাই। কথাটি বলে সকলের সামনে রিমিকে কোলে তুলে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। মেঘ পারছে না এই মুহূর্তে নাচতে। না, না হলে সে অবশ্যই নাচত। আমান সময়বান্দ্র বাংলাদেশের মাটিতে পা রেখেছে। দেশে এসে প্রাণ ভরে সে নিঃশ্বাস নিল। অনেক ভালো লাগছে তার। কতদিন পর ফিরে এলো সে। এবার শুধু সে তার রিমি পরীর সাথে দেখা করে সবকিছু বলে দিবে তার রিমি পাখিকে। কথাটি ভেবেই মুচকি হাসি দিয়ে একটা ট্যাক্সি ডেকে তাতে উঠে রওনা দিল আমান। অয়ন রিমিকে কোলে নিয়ে নিজের ঘরে এনে দাঁড় করিয়ে দরজা খট করে বন্ধ করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। রিমি তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে আছে। অয়ন কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রিমির কাছে গিয়ে রিমিকে জোরে চেপে ধরে বলে, কেন সাইন করতে গিয়েছিলে তুমি? বলো, কেন গিয়েছ? আপনিই তো সাইন করতে বললেন। রিমির কথাকে সম্পূর্ণ করতে না দিয়ে অয়ন দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট এক্সকিউজ মিস রিমি পড়ি। আমি বললাম আর তুমি অমনিতে সাইন করে দিবে? এত বাধ্য মেয়ে তো তুমি নও। আমার প্রতি কি তোমার কোনো অধিকার নাই? এই পড়ি, বলো না। রিমি নিশ্চুপ। অয়নও থেমে নেই। তারপর কিছু একটা ভেবে রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববে না রিমি পড়ি। তুমি হিনা, তোমার সাইকো যে বড্ড অসহায়, বড্ড একা, একদম অসম্পূর্ণ। বিয়ের পরে প্রাক্তন প্রেমিকে এক মুহূর্তের জন্য দেখে স্তব্ধ হয়ে যায় রিমি। তার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে আমান শিকদার, যে এখন রিমির প্রাক্তন শুধুমাত্র। রিমি বিস্মিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমানকে যে বিয়ের এতদিন পরে সে দেখতে পাবে তা সে কখনো কল্পনাও করেনি। আজ অয়নের কয়েকটা গুরুত্বপূর্ণ অপারেশন ছিল, তাই অয়ন আজ একটু তাড়াতাড়ি হসপিটালে চলে গিয়েছিল। তাই আজ রিমিকে একাই হসপিটালে আসতে হয়েছে। যদিও অয়ন মহিলা গার্ডসগুলোকে রিমির পিছনেই থাকতে বলেছিল, কিন্তু রিমির এইভাবে গার্ডস নিয়ে যেতে মোটেও ভালো লাগছিল না। তাই রিমি বুদ্ধি খাটিয়ে মহিলা গার্ডসগুলোকে বলে পাঠায় যে রিমির জন্য পানি কিনে নিয়ে আসে যেন। রিমির আদেশে মহিলা গার্ডসগুলো রিমিকে ছেড়ে পানির দোকানের দিকে যায়। মহিলা গার্ডসগুলোকে যেতে দেখে রিমি সামনের দিকে এগোতেই একটা গাড়ি দ্রুত গতিতে রিমির পাশে গিয়ে এসে দাঁড়ায়। এতে রিমি চমকে যায় বেশ খানিকটা, কিন্তু রিমিকে অবাকের শীর্ষে পৌঁছে দিয়ে গাড়ি থেকে আমান বের হয়। রিমিকে দেখে আমান স্মিত হাসে। আমান রিমির দিকে এগোতে নিলে রিমির গোড় ভাঙে। না, সে কোনো স্বপ্ন দেখছে না। আমান সত্যিই তার সামনে রয়েছে। রিমির পিছনে নেয় নিজেকে। রিমিকে পিছাতে দেখে আমান থেমে যায়। থমথমে গলায় রিমির পানে তাকিয়ে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন রিমি পাখি? এই দেখো, আমি তোমার আমান। রিমি আমানের দিকে হাত দিয়ে ইশারা করে আমানকে থামতে বলে। আমানও এগোয় না, শুধু আশাহত হয়ে রিমির দিকে তাকিয়ে থাকে। রিমি আমানের দিকে তাকায় না, নিচু হয়ে বেজা গলায় বলে, এতদিন পরে তুমি কেন আমার সামনে এলে আমান? কেন এলে? তুমি একদম আমার কাছে আসবা না। আমি তোমার মুখও দেখতে চাই না। আমান এবার নিজেকে থামিয়ে রাখতে পারে না, বরং দ্রুত পায়ে এগিয়ে রিমির সামনে দাঁড়িয়ে রিমির হাত ধরে শক্ত গলায় বলে, রিমি পাখি, আমার কথাটুকু দয়া করে শুনো। রিমি এক জটকায় নিজের থেকে আমানের হাত ছাড়িয়ে নিল। নেত্রকোনায় পানি কেমন চকচক করছে রিমির। রিমি অস্ত্রগুলোকে হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত সময় নিয়ন্ত্রণ করে ফেলে। তেজি গলায় বলে ওঠে, ছোবেন না আপনি আমাকে। আমি এখন অন্যের স্ত্রী। আপনি আমার কাছে পরপুরুষ মাত্র। আমাকে ছোঁয়ার কোনো অধিকার আপনার নেই। ভালোবাসার মানুষটির জন্য অসহায় হয়ে তাকিয়ে রইল আমান। তার ভালোবাসার মানুষটি এতটা পাথর কেন হলো? এতটা অবুঝ কেন? দুই একটা কথা শুনলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত তার? আমানোর বুক ভারী হয়ে আসে। কান্নাগুলো গলায় দলা পাকাতে শুরু করলো। ললাটে ঘাম এসে জমাট বাঁধতে শুরু করলো। রিমি আমানের দিকে তাকালো না এক পলকও। পিছনে ঘুরে হাঁটা শুরু করলো, কিন্তু আমানের একটি বাক্য শুনে সে থেমে যায়। আমান খুবই শান্ত গলায় বলে, রিমি পাখি, সে অস্ট্রেলিয়া থেকে শুধু আমি তোমার জন্যই ফিরে এসেছি। আমার একটা কথা শোনো তুমি। রিমি পিছনে গড়ল না, কান্না মিশ্রিত গলায় বলে উঠল, আপনি বড্ড দেরি করে ফেলেছেন আমান শিকদার। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জানেন তো মিস্টার আমান। আপনাকে আমি যখন আমার পাশে সব থেকে বেশি চেয়েছিলাম, তখন আপনি আমার পাশে থাকেননি, বরং মাঝপথে আমার হাতখানা ছেড়ে চলে গিয়েছিলেন। এখন সেই হাত আপনি চাইলেও ধরতে পারবেন না, কেননা সেই সময় যে পেরিয়ে গেছে।
ভালোবাসার মানুষটির গভীর অভিমানে বলা প্রতিটি বাক্য আমানের বুকে ছুরির মতো আঘাত করে। আমান চাইলেও পারছে না চিৎকার করে কাঁদতে, শুধু চেয়ে থাকে রিমির দিকে। রিমি পিছনে তাকায় না, সামনের দিকে হাঁটতে থাকে। পিছনে ঘুরলে হয়তো দেখতে পারত একজোড়া লাল আখি জোড়া অশ্রু বিসর্জন দিচ্ছে তারই জন্য। রিমি হসপিটালে যায় না, গার্ডদের নিয়ে বাড়িতেই ফিরে আসে। বাড়িতে এসে রিমি নিজের কোনার রুমের ঘরটায় চলে আসে। ব্যাগটা রেখে মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে বিছানায়। চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে তার। আমানকে দেখে এক প্রকার অনুভূতি শূন্য হয়ে পড়েছিল সে। সে তো ভেবেছিল আমানকে দেখতে পেলে আমানকে ঘিরে সমস্ত অভিযোগের জড়ি নিয়ে সে বসবে। আজ কোথায় যেন অভিযোগ শূন্যর কোঠায় চলে গেল। আমানকে দেখে রিমির কেমন যেন গলা থেকে শব্দগুলো বেরই হতে চাইল না। রিমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আনমনে বলল, আপনাকে অভিযোগগুলো বলা হলো না আমান। এই অভিযোগগুলো আমার বুকে পুষে রাখবো আমি। অভিযোগগুলো বুকে পুষে রাখতে রাখতে আমি ঠিক অনুভূতি শূন্য পাথরে পরিণত হয়ে যাব। কথাটি বলেই রিমি চোখ বুঝল। গালে কোনো পুরুষের হাতের স্পর্শে চটজলদি নিজের আখি জোড়া খুলে হন্তদন্ত হয়ে রিমি শোয়া থেকে উঠে বসে দেখে অয়ন তার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। গায়ে সাদা শার্ট, যা গেমে একেবারে গায়ের সাথে লেপ্টে রয়েছে। অয়নের বসা মুখমণ্ডলও গেমে একাকার হয়ে রয়েছে। অয়নের লাল টকটকে নেত্রকোনা বারবার জানান দিচ্ছে আজ অয়ন বেশ ক্লান্ত, অনেক ক্লান্ত। অয়নের চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। রিমির বড্ড ছুঁয়ে দিতে ইচ্ছে করলো চুলগুলো। রিমি তাই করলো, হাত বাড়িয়ে অয়নের ঘন চুলগুলো নাড়িয়ে দিতে লাগলো। অয়ন আবেশে চোখ বন্ধ করে নিল আখি জোড়া। চোখ বন্ধ করে রিমির হাতে নিজের বুকে রাখে। তারপর ক্লান্ত সুরেই বলে, রিমি পরি, অনুভব করতে পারছো তুমি? আমার বক্ষে আজ বড্ড ব্যথা, সেই ব্যথা শুধু তোমাকেই ঘিরে। অয়নের কথা বুঝল না রিমি। রিমিকে আরেক দফা অবাক করে দিয়ে হঠাৎ করে অয়ন রিমির হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। তারপর সাবান দিয়ে রিমির হাত বারবার ঘষতে শুরু করলো। রিমি বুঝতে পারছে না অয়ন হঠাৎ তার হাত কেন ধুচ্ছে। অয়ন এমনভাবে রিমির হাত সাবান দিয়ে গড়ছে যার ফলে রিমির হাত লাল হয়ে একাকার হয়ে গিয়েছে। একটু হলে যেন চামড়া ছিলে যাবে। রিমি ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমার ব্যথা করছে ডক্টর এয়ারসি, আমার সত্যি অনেক ব্যথা করছে। কথাটি বলতে বলতে চোখ জোড়া টলমলে হয়ে উঠল রিমির। অয়ন সাবানটা ছুড়ে দিয়ে রিমির হাত ধরে অস্থির হয়ে বলে, রিমি পরি, তুমি ব্যথা পেয়েছ? খুব ব্যথা পেয়েছ? ইস, আমারই ভুল। রাগের মাথায় কিছুই ঠিক থাকে না আমার। কথাটি বলে দেওয়ালে হাত দিয়ে জোরে ঘুষি মারতে লাগলো অয়ন। রিমি বুঝতে পারছে না অয়নের হঠাৎ এমন আচরণের কারণ কি। অয়ন রিমিকে নিয়ে পুনরায় ঘরে ঢুকে সারা ঘর খুঁজে ওষুধের বক্স খুঁজে তা থেকে মলম নিয়ে রিমির হাতে সযত্নে লাগিয়ে দেয়। তারপর রিমির হাতে নিজের ঠোঁট জোড়া দিয়ে গভীর স্পর্শ দিতে থাকে। রিমি কেঁপে ওঠে। অয়ন রিমির হাতে হাত বুলিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে, আমি সত্যি সরি পরি, আসলে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। ওই ডাপার আমান তোমার হাতকে ছুঁয়েছে, ভাবতেই আমার মাথা গরম হয়ে উঠেছে। অয়নের কথা শুনে রিমি বিস্মিত হয়ে অয়নের দিকে তাকাতে অয়ন বলে ওঠে, তুমি কি ভেবেছ রিমি পরি, আমি কিছুই জানতে পারবো না? আমার চোখ সবসময় তোমার উপর আছে। তোমার প্রাক্তন প্রেমিকের খোঁজ চলছে। পেয়ে যাওয়ার পর তার ঠিক কী অবস্থা হবে তা আমি আপাতত বলতে পারছি না রিমি পরি। অয়ন খুব সাধারণভাবে কথাটি বলল। অয়নের হাতের মুঠো শক্ত হয়ে আছে। লাল নেত্রকোনা বারবার জানান দিচ্ছে অয়ন কতটা ভয়ঙ্করভাবে রেগে আছে। অয়ন কিছু বলে না কাউকে, ফোন করতে করতে বেরিয়ে যায়। রিমি নিজের ঘরে বসেছিল, তখনই তার ফোনে একটা ফোন আসে। রিমি কাঁপা কাঁপা হাতে ফোনটা রেখে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। চটজলদি ফোনটা রেখে দ্রুতগতিতে উঠে দাঁড়ায় সে। তারপর টেবিলে রেখে থাকা পানির জগ থেকে পানি গ্লাসে করে ঢেলে ডকডক করে খেয়ে নেয়। নিজের প্রাণপ্রিয় মামার শরীরের অবস্থা বেগতিক শুনে রিমির বড্ড ঘাবড়ে গিয়েছে। তার মা কিছুক্ষণ আগে ফোন করেছিল, তার ভাষ্যমতে রিমির মামার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। যদিও ছোটোখাটো অ্যাটাক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আপাতত বাসায় নিয়ে আসা হয়েছে। রিমি শুনেই চিন্তা করবে বলে রিমিকে আগে জানানো হয়নি। রিমির মামার রিমিকে বড্ড দেখতে ইচ্ছে করছে, তাই রিমির মা জানিয়ে দিয়েছেন কালকের মধ্যেই যেন রিমি তার মামাকে দেখতে বাড়িতে আসে। রিমি এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। মামাকে না দেখা অবধি সে নিজেও শান্তি পাবে না। কিন্তু অয়ন, সে কি আদৌ রিমিকে যেতে দিবে? সারাক্ষণ তো রিমিকে নজরে নজরে রাখছে সে। রিমির ভাবনার মাঝে কেউ রিমির গলা জড়িয়ে ধরে। রিমি মুচকি হাসে। রিমি জানে মেঘ এসেছে। মেঘ রিমির গলা জড়িয়েই বলে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না রিমিফু, আমি কতটা খুশি হয়েছি।
ফাইনালি ভাইয়া তার মনের কথা সকলের সামনে খুলে বলল, এখন তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে আজীবন। আমি সত্যি অনেক খুশি। কথাটি বলেই মেঘ রিমির গালে চুমু খেয়ে নিল। রিমিও আদরে মেঘের গাল টেনে দিল। যদিও রিমি জানে তার এই বাড়িতে থাকার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, তার উদ্দেশ্য সফল হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। কথাটি ভাবতে ভাবতে রিমির চোখ আয়নায় চলে যায়। তখনই তার চোখ ছানা বড়া হয়ে যায়। তার কারণ অবশ্য অয়ন নিজেই। অয়ন দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে রিমি এবং মেঘের দিকে তাকিয়ে আছে। রিমির ইচ্ছে করছে নিজের গালে নিজে থাপ্পড় মারতে। জয়িতার সামান্য হাত ধরাতে অয়ন যেভাবে রেগে গিয়েছিল, মেঘ তো গালে চুমু খেয়েছে। নিশ্চয়ই নিজের বোন মেঘকে অয়ন ছাড়বে। রিমির ভয়কে সত্যিতে পরিণত করে অয়ন এগিয়ে এসে মেঘের হাত ধরে মেঘকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেঘকে ঘরের বাহির করে দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রিমি অয়নের হাত ধরে অয়নকে ভিতরে নিয়ে যায়। তারপর দরজা বন্ধ করে দেয়। মেঘ বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে দরজা বন্ধ করে দেওয়ায় অয়ন বেশ রেগে যায়। অয়ন রিমির দিকে এক প্রকার তেড়ে এসে বলতে থাকে, তুমি আমাকে ভিতরে নিয়ে এলে কেন? তোমাকে কেন কিস করলো মেঘ? আজ মেঘের সত্যি খবর আছে। কথাটি বলে অয়ন বেরোতে নিলে রিমি অয়নের হাত ধরে অসহায় হয়ে বলে, ও আপনার বোন, তাতেও আপনার এত জেলাসি? অয়ন রিমির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি বুঝতে পারো না রিমি পরি, প্রসঙ্গ যখন তুমি, সেখানে দুনিয়ার সকলের প্রতি হিংসা হয় আমার। অয়ন রিমির ললাট ধরে রিমির ললাটে আলতো করে চুমু খেল। রিমি নিজের হাত দিয়ে জামা খামছে ধরে। অয়ন রিমির ললাটে ঠোঁট ছুঁয়ে বলল, তোমাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার, তুমি বুঝলে? রিমি চটপট মাথা নাড়ায়। সে জানে এখন অয়নের কথা আপাতত না শুনলে তার কপালে দুঃখ আছে বিরাট। এবার অয়ন রিমিকে নিজের কাছে কিছুটা মিশিয়ে রিমির ঠোঁটের দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, মেঘকে তো শাস্তি দিলে না তুমি, কিন্তু তুমি এবার আমার গভীর ভালোবাসাময় শাস্তির জন্য তৈরি হয়ে যাও। অয়ন রিমির দিকে নিজের ঠোঁট বাড়াতেই রিমি অয়নের মুখে হাত দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে রেখে বলে, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নয় ডাক্তার ইয়ার্সি, প্লিজ আমাকে একটু সময় দিন। অয়ন অসহায় হয়ে রিমির দিকে তাকায়। রিমি মাথা নিচু করে ফেলে। সে তো অয়নের সাথে নিজেকে কিছুতেই জড়াতে চায় না। তা কেন বুঝতে চাইছে না অয়ন? সে তো শুধুমাত্র উদ্দেশ্য সফলের জন্য এই বাড়িতে আসে। কিন্তু রিমি তো অয়নকে কিভাবে বলবে? অয়নকে দিনের পর দিন পাগলে পরিণত হচ্ছে তার জন্য। রিমি চাইলে অয়নের সাথে নিজেকে জড়াতে পারবে না। তার একটাই কারণ, অতীতের এক বিষাদময় স্মৃতির জন্য চৌধুরী বাড়ির প্রতিটি মানুষের প্রতি কেমন একটা ঘৃণা সৃষ্টি হয়েছে রিমির মনে, বিশেষ করে পুরুষদের প্রতি। অয়ন রিমির কপালে পুনরায় ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, দেখো রিমি পরি, সময় নিতে নিতে একদিন সময় ফুরিয়ে যাবে। তখন চাইলেও তুমি সেই সময়কে বড্ড ফিরে পাবে না। সময় যে নদীর স্রোতের মতো, কারো জন্য সে অপেক্ষা করে না। কথাটি বলে অয়ন বেরিয়ে যায়। রিমি জানে রিমির প্রত্যাখ্যানে অয়ন বেশ রেগে আছে। রিমি এইটাও জানে সে রাগ অয়ন রিমিকে রাগটুকু দেখাতে চায় না বলে বেরিয়ে গিয়েছে। হয়তো সে রাগ অন্য কারো উপরে ঝাড়বে অয়ন, নয়তো ঘরে কিংবা অফিসে গিয়ে জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলবে। রিমি গভীর দীর্ঘশ্বাস ফেলে। গায়ে চাদর টেনে নিয়ে বিছানায় লুটিয়ে পড়ে সে। হুট করে কাশি উঠে যায় তার। বাহিরে বাগানে নিশ্চয় কীটনাশক স্প্রে ছিটানো হচ্ছে, তার বাজে গন্ধ রিমির রাগে আসতে কাশি উঠে যায় তার। রিমি পানি নেওয়ার আগে কেউ তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রিমি তাকিয়ে দেখে অয়ন পানি হাতে দাঁড়িয়ে আছে। রিমিকে নিজ হাতে পানি পান করতে হয় না, বরং অয়ন নিজেই রিমির পাশে বসে তারপর রিমিকে নিজের হাতে পানি পান করিয়ে দেয়। রিমিও বিনা বাক্যে পানি পান করে নেয় অয়নের হাতে। অয়ন পানির গ্লাসটা রেখে গলায় কাঠিন্য ভাব এনে বলে, কতদিন আমাকে দূরে রাখবে রিমি পরি? তোমাকে নিজ থেকে অয়ন চৌধুরীর কাছে ধরা দিতে হবে। কথাটি মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। অয়নের কথায় রিমির মুখশ্রীতে মলিনতা এসে পড়ে। মনে ঢুকে যায় এক রাশ ভয়। আজ না হয় কাল সে আটকালো অয়নকে, কিন্তু কাল কিংবা পরশু কিভাবে আটকাবে অয়নকে? রিমির মাথা ধরে যাচ্ছে। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে, তাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। ফারহানকে একজন সার্ভেন্ট এসে ঘরের মধ্যে খাবার দিয়ে চলে যায়। ফারহান এক পলক দেখে আবারও ল্যাপটপে কাজ করতে মনোনিবেশ করে। সে সবসময় ঘরে খাওয়া দাওয়া করে। পরিবারের কোনো ব্যাপারে সে ঢুকতে পছন্দ করে না। রিমি দৃঢ় পায়ে ফারহানের রুমের বাহিরে দাঁড়িয়ে থাকে। দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফারহান নিজের মতো কাজ করে চলেছে। পরনে তার স্লিভস, কটনের সাদা শার্ট এবং কালো রঙের ট্রাউজার। শ্যামবর্ণ মুখখানি কেমন একটা মলিন হয়ে রয়েছে। গরম গরম খাবারটা ঠান্ডা হয়ে এসেছে প্রায়। শীতের সময়ে গরম গরম খাবার খুব সহজে ঠান্ডা হয়ে যায়। রিমি নখ কামড়ে ভাবতে থাকে ফারহানকে যে কোনো উপায়েই হোক রুম থেকে বের করতে হবে,
না হলে তার কাজটা কিছুতেই হবে না। রিমি তার পাশে থাকা টপটা জোরে আছাড় মেরে ভেঙে ফেলে দেয়। কোনো কিছু পড়ার আওয়াজে ফারহান নিচের রুম থেকে বের হয়ে আসে। রিমি লুকিয়ে পড়ে। ফারহান চারদিকে একবার তাকিয়ে ভেঙে থাকা আর টপটা উঠিয়ে ব্রু কোঁচকায়। তারপর ভাঙা টপের রহস্য উদ্ঘাটন করতে নিচে চলে যায়। সেই সুযোগে রিমিও ফারহানের ঘরে আস্তে আস্তে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দেয়। রিমি ফারহানের ঘরে ঢুকতে কেউ পিছন থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দে রিমি পিছনে ঘুরে অয়নকে দেখে চমকে যায় এক প্রকার। ফারহানের ঘরে অয়নকে কিছুতেই আশা করেনি রিমি। রিমির ঘরে প্রতিটি কোণায় অয়ন সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। তাই তো রিমি যখন নিজের ঘর থেকে বেরিয়ে ফারহানের ঘরে ঢুকেছিল, সেই দৃশ্যটি অয়ন দেখে ফেলে নিজের ল্যাপটপ দিয়ে। তাই অয়ন তড়িঘড়ি করে ফারহানের ঘরে চলে আসে। অয়ন রিমির দিকে এক প্রকার তেড়ে এসে রিমির হাতখানা চেপে ধরে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এত রাতে তুমি ফারহানের ঘরে কি করছো রিমি পরি? অয়নের প্রশ্নে খানিকটা চুপটি মেরে থাকে রিমি। রিমি মাঝরাতে নিজের ঘর ছেড়ে ফারহানের ঘরে আসায় বেশ রেগে যায় অয়ন। কি এমন দরকার পড়ল রিমির, যার জন্য রিমিকে ফারহানের ঘরে আসতে হলো? রিমিকে চুপ করে থাকতে দেখে অয়নের রাগ আরও কয়েক দফা বেড়ে গেল। অয়ন উঁচু গলায় ধমক দিয়ে বলে, কি হলো বলছো না কেন? কেন এসেছিলে এই রুমে? অয়নের ধমকে রিমি কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখানে বিরাট একটা শব্দ পেয়েছিলাম, তাই ছুটে এসেছিলাম দেখতে। অয়ন কেমন একটা সন্দেহের দৃষ্টিতে রিমির দিকে তাকালো। রিমি মাথা নিচু করে ফেলে। রিমির মনে ভয় এসে হানা দিতে লাগলো, এই বুঝি অয়ন তার উপর রাগ ঝাড়বে। কিন্তু রিমিকে সম্পূর্ণ অবাক করে দিয়ে অয়ন নরম কণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম শুধু ফারহানের ঘরেই না, এবারের কারো ঘরের আশেপাশে থাকবে না তুমি, বুঝলে? আমার ঘর আছে, আমার ঘরে এসে পড়বে। রিমি মাথা নাড়ায়। নিজের ঘরে অয়নের তীব্র গম্ভীর কণ্ঠের অস্তিত্ব পেয়ে দ্রুত গতিতে নিচ থেকে নিজের ঘরের সামনে আসে ফারহান। হাতে তার এখনও সে ভাঙা টপখানা। রিমিকে নিজের ঘরে দেখতে পেয়ে ফারহানের বুঝতে বাকি রইল না তার ঘরে ঢোকার জন্যই রিমি টপখানা ভেঙে ফেলেছে। ফারহানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল রেখে রিমি অয়নের পিছনে লুকিয়ে পড়ল। অয়ন এক প্রকার ফারহানের দিকে তাকিয়ে রিমির হাত ধরে বাহিরের দিকে নিয়ে যায়। রিমি পিছনে না ঘুরল দিব্যি বুঝতে পারছে ফারহানের দৃষ্টি তার দিকে সীমাবদ্ধ। রিমি নিজের ঘরে বসে পড়ছিল। অয়ন তাকে গাদা গাদা পড়া দিয়েছে ক্লাসে। এখন তো সে কারো সাহায্যটুকুও নিতে পারবে না। রিমির মাথা ধরে আসছে। এত পড়া, তার মধ্যে আবারও হাজার চিনতে এসে তার মাথায় ধরা দিচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনায় ফারহান নিশ্চিত তাকে পুরোপুরি চিনে ফেলেছে। তার মধ্যে কালকে কি করে রিমি তার মামার সাথে দেখা করবে তা নিয়েও বেশ চিন্তিত সে। অয়ন তো তাকে সামান্য অন্য কারো ঘরেই যেতে দিচ্ছে না। সেখানে কি অয়ন ঢাকা থেকে সে সুদূর সিলেটে রিমিকে যেতে দিবে? কিছুতেই মাথায় আসছে না রিমির। বারবার রুমে চারদিক উকিঝুঁকি মারছে। কালকে কি করে যাবে তা নিয়ে বেশ দুশ্চিন্ত সে। রিমির ফোনে টুংটাং মেসেজের শব্দ আসে। রিমি হাত বাড়িয়ে বইয়ের পাক দিয়ে ফোনটি হাতে নেয়। তারপর মেসেজ চেক করে দেখে খুবই পরিচিত নাম্বার থেকে হুমকির মতো একটা মেসেজ এসেছে, যা স্বয়ং অয়ন নিজেই দিয়েছে। মেসেজে স্পষ্ট উল্লেখ আছে, 3 মিনিটের মধ্যে সাথে চলে আসো, জাস্ট 3 মিনিটস, দেরি করলে তোমার ঘরে গিয়ে কোলে করে তুলে নিয়ে আসবো। মেসেজ নামক হুমকি বার্তা পেয়ে চটজলদি উঠে দাঁড়ায় রিমি। অয়নকে কোনো প্রকার বিশ্বাস নেই তার, যা মুখে বলে তা কাজেও করে দেখায়। রিমি গায়ে চাদর জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে আসতে সে দেখতে পেল সাদা স্লিপ কটনের শার্ট পরা এক সুদর্শন যুবক ডিভানে বসে রিমির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বসে। রিমির পায়ের গতি বাড়ল। দ্রুত গিয়ে অয়নের সামনে গিয়ে দাঁড়ায়। রিমিকে দেখে অয়ন নিজের ঠোঁট জোড়া দিয়ে সুন্দর নির্মল এক হাসি উপহার দিল রিমিকে। রিমির বুকে গিয়ে যেন লাগলো হাসিটি। বুক ভারী হয়ে আসলো। ঘন ঘন পাপড়ি ফেলতে লাগলো পরক্ষণেই। অয়ন হাত বাড়িয়ে রিমিকে এক প্রকার টেনে নিজের কোলে বসিয়ে দেয়। রিমি হতভম্ব হয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল অধিক সৌন্দর্যের অধিকারী অয়ন নামক যুবকের পানে। অয়ন রিমির হাত জোড়া নিজের হাতের মাঝে পুরে নেয়। তারপর বিশাল আকাশের দিকে তাকিয়ে থেকে আপন মনে বলতে থাকে, আজকের আকাশটা বেশ সুন্দর, তাই না রিমি পরি? রিমি ছোট্ট করে হ্যাঁ বলল শুধু। সময় বাড়তে থাকলো। সময়ের সাথে সাথে অয়নের ভিতরের অস্থিরতাও বাড়তে থাকলো, যা রিমি খুব ভালোভাবেই বুঝতে পারছে অয়নের অস্থির শুকিয়ে যাওয়া মুখখানা দেখে। অয়ন হুট করে রিমিকে নিজের বুকের মাঝে সীমাবদ্ধ করে ফেলল। একদম শক্ত করে চেপে রাখলো রিমিকে নিজের বুকের মাঝে, যেন হাত একটু আগলা হয়ে গেলেই রিমি ছুটে পালিয়ে যাবে। রিমি অয়নের বুকে মাথা রেখে দিব্যি বুঝতে পারছে অয়নের ভিতরে এক অজানা ঝড় বয়ে চলেছে প্রতিক্ষণ। অয়ন খুবই শীতল গলায় রিমির মুখশ্রীর পানে তাকিয়ে বলে, রিমি পরি,
আমার যদি সাধ্য থাকতো তাহলে তোমাকে আমার বুকের পিঞ্জরায় বন্দি করে রেখে দিতাম আজীবন, যেন তুমি আমাকে রেখে কোথাও কখনো পালিয়ে যেতে না পারো। অয়নের এমন মোহনীয় কথায় রিমি শরীরে কম্পন সৃষ্টি করতে যথেষ্ট। রিমি অবুঝের ন্যায় প্রশ্ন করে ওঠে, হঠাৎ এই কথা কেন বললেন ডক্টর এয়ারসি? অয়নের হাতের বাঁধন শক্ত হলো, কণ্ঠ হলো ভারী। অয়ন রিমির গাল হাতে চুমুদ খেয়ে বলল, আমি জানি না রিমি পড়ি, কিন্তু এক অজানা জ্বর আমার বুকে এসে হানা দিচ্ছে। কিছুটা ভয়ও হচ্ছে। এই প্রথম ডক্টর অয়ন চৌধুরী ভয় পাচ্ছে, তার রিমি পরীকে হারিয়ে ফেলার ভয়। রিমি অয়নের কথার বিপরীতে কিচ্ছু বলল না, চুপটি করে অয়নের বুকে মাথা রেখে অয়নের সাথে মিশে রইল। একটা মানুষের ভালোবাসা কতটা প্রখর হলে সে তার প্রিয়তমাকে হারানোর ভয়ে সারাদিন আতঙ্কিত থাকে, এতটা পাগলামি করে। কিন্তু রিমিকে আদৌ বুঝবে অয়নের পাগলামির পিছনে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসাগুলো? শীতের সকালে অদ্ভুত ভালো লাগে রিমির। শীতের ভোরে গাছপালার মৃদু বাতাসটা কেমন নাড়িয়ে তোলে রিমিকে। হিমশীতল হাওয়া বইতে থাকে চারদিকে। গাছপালা থেকে শিশির টুপ টুপ করে মুক্তোর ন্যায় ঝরতে থাকে। মাঘ মাস এখন। অন্যান্য দিনের আজকে শীতটা একটু বেশি পড়েছে। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের আলো দিকে চারদিকে পড়তে শুরু করে। রিমি সে আলোর মধ্যেই দেখতে পায় বাগানে অয়ন এতটা শীতের মাঝে দিব্যি জগিং করে যাচ্ছে। কিছুক্ষণ থেমে একটু জুস পান করে আবারও বিশাল বাগানে ছুটতে থাকে। কপাল বেয়ে ঘাম তার গাল বেয়ে গলায় এসে পড়ছে। রিমি এক পলক অয়নের দিকে তাকিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই রিমির চোখ যায় ফারহানের দিকে। ছাদরে এক কোণে বসেছিল। রিমিকে দেখে উঠে দাঁড়ায় সে। তারপর দূর থেকে হাত বাস করে রিমিকে উদ্দেশ্য করে বলে, আমার জন্য অয়ন চৌধুরীকে গুটি বানিয়ে এই চৌধুরী বাড়িতে ঢুকেই গেলে। গ্রেট জান্নাত, বেশ বুদ্ধিমান হয়েছ তুমি। রিমির রোষপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে রোষাক্ত গলায় বলে, নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাববেন না মিস্টার ফারহান চৌধুরী। আমি আপনাকে এতটা ঘৃণা করে যা আমি এই পৃথিবীর কাউকেই করি না। ফারহান স্পষ্ট দেখতে পারছে রিমির চোখে আজ কতটা ঘৃণা তাকে ঘিরে। ফারহান শুধু তাচ্ছিলের হাসি বিনিময়ে। রিমি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে সিলেটের জন্য রওনা হয়েছে। অনেক কষ্টে সে মহিলা গার্ডসগুলোর চোখে পাখি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। যদিও রিমি এতক্ষণে জানে অয়ন সবটাই জেনে গিয়েছে। অনেক রাগও করবে রিমির উপর, কিন্তু এছাড়া রিমির আর কোনো উপায় নেই। তার অসুস্থ মামাকে তো দেখতে যেতেই হবে। অসুস্থ মামাকে দেখতে এসে নিজের প্রাক্তন প্রেমিকের মুখোমুখি এসে দাঁড়াবে তা কখনোই কল্পনা করেনি রিমি। সকালে রওনা দিলেও সিলেটে এসে রিমি পৌঁছেছে রাতে। অসুস্থ মামাকে দেখতে মামার বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে আমানকে সহ বসে থাকতে দেখে রিমি বেশ অবাক হয়ে যায়, যেন সে আমানকে এই মুহূর্তে একদমই আশা করেনি। রিমির উপস্থিতি টের পেয়ে ঘাড় কাত করে রিমির দিকে এক পলক তাকিয়ে আলতো হাসে। রিমি এখনও দরজায় দাঁড়িয়ে আছে। বাহির থেকে নিজের মামাকে হাসতে হাসতে বেরোতে দেখে আরেক দফা ভড়কে যায় রিমি। রিমির মামা আমানের পাশে বসে গল্প করতে বসে যায়। নিজের মামাকে সুস্থ অবস্থায় দেখে রিমির মাথা ঘোরানোর উপক্রম হয়েছে। সে তো শুনেছিল তার মামা গুরুতর অসুস্থ, যাকে কালকে হসপিটাল থেকে বাসায় আনানো হয়েছে। তাহলে এক রাতের মধ্যে এতটা সুস্থ কি করে হলো রিমির মামা? তিনি তো দিব্যি সব কিছু করতেই পারছেন। অপরদিকে আজ অয়নের বেশ দখল গিয়েছে। পরপর 5টি ওটি করতে হয়েছে তাকে, তাই সকাল থেকে বেশ ব্যস্ত ছিল সে। অয়ন নিজের কেবিনে আসতেই দেখে মহিলা গার্ডসগুলো মাথা নিচু করে আসে। অয়ন তাদের দিকে এক পলক তাকিয়ে ল্যাপটপ বের করে সিসিটিভিতে দেখতে থাকে রিমি চৌধুরী লুকিয়ে বাড়িতে সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়েছে। রিমি জানালার কাছে এক সিঁড়ি ছিল, তা দিয়ে রিমি খুব সহজেই নিজে তারপর পিছনের গেট দিয়ে বেরিয়ে যায়। মহিলা গার্ডসগুলো নিচু গলায় বলে, সরি স্যার, আমরা ম্যামকে আটকাতে পারিনি। উনি আমাদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আর আপনি তো আজ খুব ব্যস্ত ছিলেন, তাই আপনাকে খবরও দিতে পারিনি। অয়ন খুব শান্ত দৃষ্টি নিক্ষেপ মেলে রইল স্ক্রিনের উপর। তারপর অদূরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে খুবই শীতল গলায় বলল, আমি বেরোবো, আমার গাড়ি রেডি করো ফার্স্ট। অয়নকে খুবই শান্ত এবং উৎফুল্ল দেখাচ্ছে, যেন এমন একটি ঘটনা সম্পর্কে সে অবগত ছিল। অয়নের কণ্ঠ শীতল হলেও তা খুবই ভয়ঙ্কর শোনাচ্ছে। গার্ডসদের দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন সবাই? জাস্ট গেট লস্ট। অয়নের ধমকে সমস্ত গার্ডরা বেরিয়ে যায়। রিমি তার মাথায় থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে দরজা থেকে ঘরের ভিতরে ঢুকে যায়। রিমির মামার চোখ রিমির দিকে পড়তে দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, রিমি মা, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। দেখ, আমানও এসে পড়েছে তোর জন্য।
এসবের মানে কি মামু? তোমরা সবাই আমার সাথে ছলনা করেছ? কেন করলে আমার সাথে এমন? রিমি এক প্রকার চিৎকার করে তার মামার দিকে প্রশ্নটা নিক্ষেপ করলো। রিমির মামা রিমির কথার বিপরীতে টু শব্দটাও করল না, বরং খুবই শান্তভাবে বসে পড়ল আমানের পাশে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, ছলনা না করলে কি তুই আসতি? রিমির মামার কথায় রিমি হতবাক হয়ে একবার আমানের পানে তাকায়, আরেকবার নিজের প্রাণপ্রিয় মামার দিকে তাকায়। রিমির বুঝতে বাকি থাকে না তাকে মিথ্যে বলে নিয়ে আসা হয়েছে। রিমির ভাবনার মাঝে রিমির মা ফলে জুস নিয়ে আমানের সামনে রাখে। তারপর রিমির দুই মামাতো বোনও বিভিন্ন খাবার নিয়ে এসে আমানের সামনে উপস্থিত হয়, যেন তারা জামাই আপ্যায়ন করছে। আমান এত খাবার দেখে কিছুটা অস্বস্তির সহিত বলতে থাকে, এসব কি করছেন? আমি এত খাবার খেতে পারবো না। আমাদের বাড়িতে তোমার এত কিসের লজ্জা বলো তো? আমাদের বাড়ির জামাই হতে চলেছ তুমি। রিমির মামার কথায় রিমির দিকে তাকিয়ে আমার লাজুক হাসে। রিমি তার মামার কাছে গিয়ে অবিশ্বাসের গলায় বলে, মানে মামা, এসব তুমি কি বলছো? উনি আমাদের বাড়ির জামাই হবে মানে? রিমির মামার মুখের হাসি মুহূর্তেই উবে গেল। মুখে এসে দখল করলো বেশ খানিকটা গম্ভীর্য। গম্ভীর মুখেই তিনি বললেন, আমরা সব জেনে গিয়েছি রিমি, তোমার সাথে অয়নের বিয়েটা শুধু সম্মান রক্ষার্থের জন্যই হয়েছিল। রুহানা চৌধুরী আমাকে সবটাই বলে দিয়েছেন। রিমির মামার কথায় মুখখানা ফানসে হয়ে যায় রিমির। রিমির মামা রিমির হাতে একটা কাগজ ধরিয়ে বলে, এটাতে সাইন করে দাও। রিমি পেপারটার দিকে তাকিয়ে দেখে পেপারটি হচ্ছে ডিভোর্সের কাগজ। রিমি কাগজটা দেখে স্পষ্ট বুঝতে পারে রিমির মামা সবটা জেনে গিয়েছে, তাই তিনি রিমি এবং অয়নের ডিভোর্স করিয়ে আমানের সাথে বিয়েটা দিবে। তাই তো আমানের সাথে প্ল্যান করে রিমিকে এতদূর নিয়ে এসেছে রিমির মামা। তাই রিমির মা যেন ফোনে বারবার বলে দিয়েছিল রিমি যেন অয়নের সাথে না আসে। তাই তো রিমি অয়নের কাছ থেকে এক প্রকার লুকিয়েই চলে এসেছে। সেদিন মায়ের অদ্ভুত আবদারে রিমি অবাক হলেও তখন কিছু বলেনি, কিন্তু এখন রিমি সবটা বুঝতে পেরেছে। রিমির মামু তার মামাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, বিয়ে করব মানে? মামু, তুমি কি ভুলে গেছো আমি অয়ন চৌধুরীর বর্তমান স্ত্রী? তাই তো বলছি ডিভোর্স পেপারটাতে সাইন করে দে। রুহানা চৌধুরী আজকেও আমাকে ফোন করে শাসিয়েছেন যেন অতি দ্রুত তোর সাথে আমি অয়নের ডিভোর্সটা করিয়ে দেই। কয়েকদিন পর অয়নের বিয়ে অন্য কারো সাথে। আমি কেন তোকে বসিয়ে রাখবো? আমিও তোর সাথে আমানের বিয়ে দিয়ে দিব, দেখিয়ে দিব চৌধুরী বাড়ির সবাইকে। রিমি তার মামার দিকে অসহায় হয়ে তাকিয়ে রইল। তার মামুর মাঝে এত জেদ চেপে বসেছে যে তা শুধু রিমিকে ঘিরেই। কিন্তু এই দাম্ভিক জেদি মানুষকে তো রিমি চিনে না। রিমি বুক ভরে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু উনি এই বিয়েটা করবে না। মামু, তোমরা অয়ন চৌধুরীকে চিনো না। তুই ভালো করে ডিভোর্স পেপারটা দেখ। অয়ন ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে ইতিমধ্যে। মামুর কথা শুনে রিমি ভালো করে কাগজটা দেখে লক্ষ্য করলো তাতে স্পষ্ট জল করছে অয়নের সাইন। রিমির বুক ভারী হয়ে আসে, নেত্রকোনায় এসে জলগুলো জমাট বাঁধে। কালকেই তো লোকটা তাকে এতগুলো কথা বলল, আজকে সাইনও করে দিল। রিমি কিছু একটা ভেবে বলে, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? উনি তো... রিমির কথার মাঝে পোড়ন কাটে রিমির মা বললেন, কেন সম্ভব নয়? যে ছেলে নিজের দাদির কথা শুনে তোকে বিয়ে করতে পারে সে নিশ্চয়ই তার দাদির কথা শুনে তোকে ছেড়েও দিতে পারে। এবার জলদি সাইনটা করে দে। রুহানা চৌধুরী বসে আছেন একটি চেয়ারে। আজ বেশ খুশি তিনি অয়নের সাইন নকল করে রিমির মামার কাছে পাঠিয়ে দিয়েছেন এবং হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যেন রিমিকে দিয়ে রিমির মামু যেন সাইনটি করিয়ে নেয়, না হলে তাদের পরিবারের উপর বিরাট জ্বর বয়ে আসবে। এমনকি রিমির মামুর পরটাও তিনি সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন। রুহানা চৌধুরীর হুমকিতে বেশ ভয় পেয়ে যায় রিমির মামা। তাই তো তিনি রিমি এবং অয়নের ডিভোর্সটা করিয়ে ফেলতে রিমিকে মিথ্যে বলে ঢাকা থেকে সিলেটে নিয়ে আসেন। সামনে ফটোশ্যুট চলছে বিভিন্ন মডেলদের। কিছুক্ষণের মাঝে পায়েল বেশ দামি একটা গাউন পরে ফটোশ্যুটে চলে আসে। তারপর রুহানা চৌধুরীর কাছে গিয়ে বলে, এই শেষবারের মতো অয়নকে পাওয়ার আশায় আপনার কথায় ফটোশ্যুট করতে এলাম। রুহানা চৌধুরী কুটিল হাসি হেসে বলে, এবার তুমি আশাহত হবে না আশা করি। রিমির মামু জোর করে রিমির হাতে কলম ধরিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বললেন। রিমি অসহায় দৃষ্টিতে তার মামুর দিকে তাকালো, কিন্তু রিমির মামা তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি মুখে গম্ভীর্য এঁটে রয়েছেন। ডিভোর্সটা হয়ে গেলেই যেন তার ভালো। অনেক পরিশ্রম করে তিনি চেয়ারম্যানের পদটা পেয়েছেন, তা আজ রুহানা চৌধুরী কেড়ে নিলে পথে বসে যাবেন তিনি। রুহানা চৌধুরীর ক্ষমতা বেশ অবগত তিনি। আমানও রিমির পাশে দাঁড়ায়, রিমিকে তাড়া দিতে থাকে রিমির মামু সাইন করার জন্য। রিমি তার মায়ের দিকে ব্যথাতু দৃষ্টিতে তাকালে তার মা কড়া চোখে রিমির দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি সাইনটা করে দে রিমি। রিমির কষ্ট বেড়ে গেল, সাইন করতে ইচ্ছে করছে না।
ভিতরে এক অদ্ভুত দ্বিধায় পরিণত হচ্ছে সে প্রতিনিয়ত। কালকে রাতে কি সুন্দর মুহূর্ত কাটালো রিমি, কিন্তু আজ সব কিছুই কেমন উলটপালট হয়ে গেল মুহূর্তেই। রিমির শ্বাসরোধ হওয়ার অবস্থা হলো। অয়ন ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তা মেনে নিতে বড্ড কষ্ট অনুভব করছে রিমি। কলমটুকু আঙ্গুল দিয়ে ধরে রাখার শক্তিটুকুও সে পাচ্ছে না। কি অসহ্য বিচ্ছিরি পরিস্থিতি! দ্বিতীয়বারের মতো এমন বিচ্ছিরি পরিস্থিতির শিকার হতে হচ্ছে রিমিকে। কিন্তু প্রথমবার তো তার পাশে অয়ন ছিল, আজ কোথায় গেল সে? রিমির বুক ভারী হয়ে আসলো। অয়নের মুখশ্রীটা মনে পড়তেই চটজলদি হাতের কলমটা ফেলে দিল রিমি। রিমির মামু সহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে রিমির কাণ্ডে। রিমি মিনমিনিয়ে বলল, আমি পারবো না সাইন করতে, আমি কিছুতেই সাইন করতে পারবো না। রিমির মামু রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রিমির দিকে, যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে রিমিকে। রিমি সে দৃষ্টি উপেক্ষা করে নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলেই আমানের কথায় সে থেমে যায়। আমান খুবই শান্ত সুরে বলে, রিমি পাখি, তুমি ডিভোর্স দিবে কি না দিবে না তা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু তার আগে আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আশা করি আজকে তুমি আমাকে কিছু কথা বলার সুযোগ দিবে। দয়া করে একটু সুযোগ দাও আমাকে রিমি পাখি। আমানের অসহায় মাখা গভীর অনুরোধকে চাইলেও নাকচ করতে পারে না রিমি। মাথা নাড়িয়ে নিজের ঘরের দিকে রওনা হয় রিমি। ফাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে এবং রুহানা চৌধুরী এবং তার ছোট ছেলে সব কিছু তদারকি করছে। কিছুক্ষণের মধ্যেই কানাডার বড় বড় ফ্যাশন কোম্পানি আসবে রুহানা চৌধুরীর সাথে মিটিং করতে। আজকে যথেষ্ট ব্যস্ত রুহানা চৌধুরী। এত ব্যস্ততার মাঝেও তিনি এখনও অবধি রিমির মামুকে ফোন করার সুযোগটুকু পাননি। রিমি কি আদৌ সাইন করেছে জানেন না রুহানা চৌধুরী, তবে এইটুকু বিশ্বাস আছে রুহানা চৌধুরীর, নিজের পদ হারানোর ভয়ে যে কোনো মূল্যে হোক নিজের ভাগ্নির ডিভোর্সটা করিয়ে দিবেন রিমির মামু। রুহানা চৌধুরীর ভাবনার মাঝে বাহিরে জিনিসপত্র ভাঙার শব্দ পেতে শুরু করেন তিনি। শব্দের উৎস তীব্র থেকে তীব্রতম হতেই তিনি দ্রুততার সাথে বাহিরে বেরিয়ে দেখে অয়ন তার গার্ডসদের দিয়ে ফটোশুটের সব কিছু ভেঙে ফেলছে। কেউ চাইলে অয়নকে আটকাতে পারছে না। ফাইলসহ অফিসের সকলে হতবাক হয়ে অয়নের কাণ্ড দেখছে। অয়নের কাকা অয়নের কাছে ছুটে আসে, অয়নের কাঁধে হাত রেখে বলে, কি করছো তুমি? এভাবে সব ভাঙচুর করছো কেন? আজকে অনেক বড় কোম্পানি থেকে আমাদের সাথে মিটিং করতে আসছে। অয়ন সাথে সাথে হাত সরিয়ে ক্রোধ নিয়ে তীব্র হুঙ্কার ছেড়ে বলে, আই ডোন্ট কেয়ার কে আসছে না নাকি না আসছে, আগে রুহানা চৌধুরীকে ডেকে আনুন, আমি রুহানা চৌধুরীর সাথেই কথা বলবো। এই প্রথম অয়নের মুখে নিজের নাম শুনে রুহানা চৌধুরীর ভয়ে গলা শুকিয়ে এক প্রকার কাঠ হয়ে গেল। তিনি বুঝে গিয়েছেন অয়ন তার হাতছাড়া হয়ে গেছে। রিমির ভালোবাসায় বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে সে। রুহানা চৌধুরীকে আরেকবার হুঙ্কার দিয়ে ডেকে নিয়ে আসে অয়ন। রুহানা চৌধুরী বসে থাকে না, দ্রুততার সাথে অয়নের নিকট পৌঁছে দাম্ভিকতার সাথে বলে, কি করছো অয়ন? এভাবে কেন ভাঙচুর করছো? অয়ন পকেটে হাত ঢুকিয়ে রুহানা চৌধুরীর দিকে ঝুঁকে বলে, তা তো তোমার সব থেকে বেশি জানার কথা গ্র্যান্ডমা। অয়ন চৌধুরীকে রাগানোর ফল তোমাকে ভোগ করতেই হবে গ্র্যান্ডমা। মানে? রুহানা চৌধুরীর প্রশ্নে অয়ন অদরের কোণে ভয়ঙ্কর বিক্ষিপ্ত বাঁকা হাসি ফুটিয়ে বলে, তুমি আমার থেকে আমার রিমি পরীকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, আর আমি অয়ন চৌধুরী বসে থাকবো? তোমার সব প্ল্যান আমি জেনে গিয়েছি। তোমার পার্সোনাল সেক্রেটারিকে ডাবল পেমেন্ট করে তুমি কিভাবে রিমি পরীর মামুকে ভয় দেখিয়ে আমার থেকে রিমি পরীকে আলাদা করার চেষ্টা করছো, সব কিছু আমি জেনে গেছি। রুহানা চৌধুরী ভয়ে তরতর করে গামতে থাকে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। অয়ন কিছু মহিলা গার্ডদের ইশারা করে, অয়নের ইশারা শুনে মহিলা গার্ডগুলো পায়েলের হাত ধরে ফেলে। পায়েলকে এইভাবে হুট করে আক্রমণ করায় বরকে যায় পায়েল। অয়নের দিকে তাকিয়ে বয়ার্ত গলায় বলে ওঠে, অয়ন, আমাকে ধরছো কেন? অয়ন কিছু বলে না, শুধু চোখের ইশারায় মহিলাগুলোকে পায়েলকে নিয়ে যেতে থাকে। পায়েল ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে প্রতিনিয়ত। অয়নের মতো বড্ড উন্মাদ ছেলেকে বিয়ে করার ইচ্ছেটা তার জীবনের সব থেকে বড় ভুল বলে মনে হচ্ছে তার। রুহানা চৌধুরী চাইলেও আটকাতে পারে না অয়নকে। পায়েলকে নিয়ে যাওয়ার পরে অয়ন বজ্র কণ্ঠে বলে, রুহানা চৌধুরী, যার জন্য আমাকে এবং আমার রিমি পরীকে আলাদা করতে চেয়েছিলেন, আজ যদি আমি তাকেই সরিয়ে ফেলি তখন কি করবেন আপনি? রুহানা চৌধুরী হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করে, অয়ন কি বলছো তুমি? তোমার মাথা কি আদৌ ঠিক আছে? অয়ন রুহানা চৌধুরীর প্রশ্নের বিপরীতে কিছু বলে না, শুধু গট গট করে রাগে পুষতে পুষতে বেরিয়ে যাওয়ার আগে রাগে একটা কাছের জিনিস পিছনের দিকে ছুঁড়ে মারে, যা গিয়ে রুহানা চৌধুরীর কপালে গিয়ে লাগে। রুহানা চৌধুরী কপালে হাত দিয়ে চোখে তার কপাল থেকে রক্ত বেরোচ্ছে। রুহানা চৌধুরী ধপ করে বসে পড়ে। অফিসের সবাই গিয়ে তাকে ধরে ফেলে।
অয়ন রাগে বেরোতেই খেয়াল করে দেখে ইতিমধ্যে প্রেস মিডিয়া সব জড়ো হতে শুরু করেছে বাহিরের দিকে। হয়তো অয়নের ভাঙচুরের খবর পেয়ে তারা ছুটে আসে। এসব খবর বাতাসের মতো ছড়ায়। প্রেস মিডিয়াকে দেখে অয়ন তার গার্ডদের উদ্দেশ্য করে পায়েলকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে বলল। প্রেস মিডিয়াকে অয়নকে দেখে ছুটে আসলে অয়ন তার গার্ডদের দিয়ে প্রেস মিডিয়াকে সরিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। অয়নের থেকে কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়ে সাংবাদিকগণ ক্যামেরার সামনে বলতে থাকে, এইমাত্র পাওয়া খবর, চৌধুরী ফ্যাশন ডিজাইনার ওনার রুহানা চৌধুরীর ছোট নাতি অয়ন চৌধুরী নিজ অফিসে চৌধুরী ফ্যাশনে ভাঙচুর করে গিয়েছেন। কিন্তু কেন? হাওয়ার মতো খবরগুলো প্রেস মিডিয়া মুহূর্তেই সকলের কাছে পৌঁছে দিল। অয়ন গাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে গেল। সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল। অয়নকে দেখে তারা অয়নকে তার প্রাইভেট প্লেনটা দেখিয়ে দেয়। অয়ন তড়িঘড়ি করে তার প্রাইভেট প্লেনে উঠে যায়। তাকে এখন খুব তাড়াতাড়ি সিলেটে পৌঁছাতে হবে। অনেক হিসাব বাকি আছে তার। রিমি এবং আমান আপাতত রিমির ঘরে বসে আছে। আমান কিছুক্ষণ ধরে বেশ অস্থির হয়ে রিমির দিকে আড়চোখে তাকাচ্ছে, কিন্তু রিমি বেশ স্বাভাবিক হয়েই বসে আছে। নীরবতা ভেঙে সর্বপ্রথম রিমি নিজ থেকেই বলে ওঠে, চুপ করে বসে আছেন কেন আমান? যা বলার বলুন, আজ আমি সব শুনব। রিমির কথায় আমান কিছুটা ভরসা পেল। মুখে জড়তার রেশ নিমিষেই কেটে গেল। আমান উঠে দাঁড়িয়ে বলতে থাকে, রিমি পাখি, সেদিন বিয়ের আসর থেকে আমি ওভাবে যেতে চাইনি, এক প্রকার বাধ্য হয়ে যেতে হয়েছে। তুমি তো জানো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। বাবা মা এবং ছোট 2 ভাই বোনের পড়াশোনার খরচ আমাকেই বহন করতে হয়। আমি খুব কষ্টে ডাক্তারি পড়ে একটা সরকারি অফিসে চাকরি করি। তবুও নতুন নতুন চাকরি বেশ হিমশিম খাচ্ছিলাম আমি। তার মধ্যে অস্ট্রেলিয়ার একটা বড় হসপিটালে আমি জবের অ্যাপ্লাই করি এবং সেই জবটা কনফার্ম হয় আমাদের বিয়ের দিন। আমি যদি সেদিন অস্ট্রেলিয়া না যেতাম তাহলে জবটা আমি পেতাম না, হাতছাড়া হয়ে যেত আমার। রিমিন আমানের দিকে তাকাতে আমার মাথা নিচু করে বলে, মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, চাকরি আমার কাছে অনেক কিছু। অনেক সময় চাকরির কাছে আমাদের ভালোবাসা হেরে যায়। এটাই হচ্ছে কঠিন বাস্তবতা। তাহলে কেন ফিরে এলেন? আপনার কাছে তো চাকরিই সব কিছু। রিমির প্রশ্নে আমার সামান্য হাসল। হেসে বলে, আমার কাছে যেমন চাকরিটা জরুরি ছিল তেমনি তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ রিমি পাখি। যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে আমার ভিতরটা ছারখার হয়ে যাচ্ছিল। তোমাকে হারানোর শূন্যতায় আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। তাই তোমাকে পাওয়ার আশায় কয়েকদিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছি। আমাকে আশাহত করো না রিমি পাখি, আমি সত্যি তোমায় ভালোবাসি। আমানের মুখে ভালোবাসি শব্দটা কেন যেন আজ রিমিকে গলাতে পারল না। রিমি তেমন একটা আলাদা অনুভূতিও এলো না মনে। রিমি কথাটুকু বলার সুযোগ পেল না। তার আগেই ভয়ঙ্কর এক শব্দে কেঁপে উঠল তার হৃদয়টা। কানে হাত দিয়ে নিচে বসে পড়ল রিমি। আমানও কানে চেপে ধরল শব্দটি পেয়ে। এতটাই ভয়ঙ্কর হিম করা শব্দটি। আমান একটু ভালো করে অনুভব করে বুঝল কেউ বেহালা বাজাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুর কেউ তুলতে পারে তা ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছে আমানের। শব্দের যতটা প্রখর হচ্ছে ততই রিমির তত কষ্ট হচ্ছে। আমান রিমির কাছে ঝুঁকে রিমির হাত ধরে কম্পিত কণ্ঠে বলে ওঠে, রিমি পাখি, তুমি ঠিক আছো তো? রিমির গলা দিয়ে শব্দই বের হচ্ছে না কেন যেন। রিমির শরীরটা অসাড় হয়ে যাচ্ছে। শরীরের গতি সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমান উঠে দাঁড়িয়ে পানি নিয়ে এসে রিমির মাথাটা নিজের কাঁধে রাখে। তারপর রিমির চোখ মুখে পানি ছিটাতে শুরু করে। রিমি বহু কষ্টে বলে ওঠে, আমি শব্দটা সহ্য করতে পারছি না আমান, প্লিজ বন্ধ করান শব্দটা। আমান মাথা নাড়িয়ে রিমিকে চেয়ারে বসিয়ে জানালা দিয়ে শব্দের উৎস দেখতে গেল। শব্দের উৎস পেতে এক প্রকার ভড়কে গেল আমান। রিমিদের বাড়ির চারপাশে কালো পোশাক পরিহিত গার্ডসরা দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। অয়ন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে কালো হুডি পরে হাতে কালো রঙের একটা বেহালা নিয়ে অদ্ভুত এক ভয়ঙ্কর সুর তুলেছে। অয়নের ভয়ঙ্করতম শব্দ পেয়ে রিমির মামু সহ রিমির বোনেরা এবং রিমির মা বেরিয়ে যায়। রিমির মামু এত গার্ডস আর অয়নকে এই মুহূর্তে আশা করেনি। রিমির মামাতো বোনেরা কানে হাত দিয়ে এক প্রকার মনের বেদনায় ভুগছে। রিমির মামু হতবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলে, বন্ধ করো এসব, দয়া করে বন্ধ করো এসব শব্দ। অয়ন থেমে যায়। শান্ত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে রিমির মামুর দিকে। রিমির মামু সে শান্ত দৃষ্টি দেখে গাবড়ে যায়। শব্দের তীব্রতা কমতে রিমি নিজের মধ্যে কিছুটা শক্তি পায়। উঠে দাঁড়িয়ে পড়ে দ্রুতভাবে। ছোটবেলা থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পারে না রিমি। ভয় পায় সে। এক ধরনের পুবি আছে তার ভয়ঙ্কর শব্দে। রিমি উঠে দাঁড়িয়ে আমানের পাশে দাঁড়িয়ে দেখে অয়ন এবং তার গার্ডসগুলো তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অয়নকে দেখে আনমনে হেসে ওঠে রিমি, যাকে বলে প্রাপ্তির হাসি। তার বিশ্বাস তবে ঠিকই হলো। অয়ন ডিভোর্স পেপারে সাইন করেনি বলেই তাকে নিতে ছুটে এসেছে এত দূরে।
রিমি ডক্টর এআরসি বলে চিৎকার করতে নিলে তাতে বাধা দেয় আমান। হাতের ইশারায় রিমিকে সামনের দিকে তাকাতে বলে। সামনের দিকে তাকাতে রিমি আঁতকে ওঠে, কেননা অয়ন রিমির মামুর কপাল বরাবর বন্দুক তাক করে আছে। রুহানা চৌধুরীর মাথায় ডক্টর এসে ব্যান্ডেজ করে দিয়েছে। রুহানা চৌধুরী এবং তার ছেলে অফিসে টিভির সামনে বসে আছে। নিউজে ব্রেকিং নিউজ হিসাবে বেরিয়েছে তাদের অফিসের ঘটনাটি। পুরো শহরে রটিয়ে পড়েছে অয়ন নিজের অফিসে ভাঙচুর করেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রুহানা চৌধুরীর। এত বছরের অর্জিত সম্মান নিমিষে ধুলোয় মিশে যাচ্ছে তার। সমস্ত মিটিং ক্যান্সেল করে ফেলেছে অন্যান্য কোম্পানিরা চৌধুরী ফ্যাশন কোম্পানির সাথে। রুহানা চৌধুরীর ছোট ছেলে আশরাফ চৌধুরী রুহানা চৌধুরীর পাশে বসে বললেন। রুহানা চৌধুরী তার ছেলের দিকে এক পলক তাকিয়ে হতাশা সুরেই বললেন, সব শেষ হয়ে গেল রে আশরাফ, এত বছরের মান সম্মান সব কিছু। আশরাফ নড়ে চড়ে উঠলেন, তাকেও বেশ চিন্তিত দেখাচ্ছে। তারপর চিন্তিত গলায় বলে উঠলেন, একটা খবর দেওয়ার আছে তোমাকে মা। কি খবর? পায়েলকে পাওয়া যাচ্ছে না। পায়েল যেহেতু মিডিয়া লোক, তাই তার নিখোঁজ হওয়ার খবরটা শহরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। পুলিশও ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছে। রুহানা চৌধুরী ছেলের কথা শুনে হন্তদন্ত হয়ে বলেন, না না, পুলিশকে কিছুতেই এ ব্যাপারে ইনভেস্টিগেশন করতে দেওয়া যাবে না। অয়ন আমাদের বাড়ির ছেলে। যদি পুলিশ ব্যাপারটা তদন্ত করে তাহলে শুধু অয়নকে নয়, পুরো চৌধুরী কোম্পানির জন্য একটা সাফার করতে হবে। এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের কোম্পানির। তুমি এখনই কিছু একটা ব্যবস্থা করো আশরাফ, যে করে হোক পায়েলের কেসটা ধামাচাপা দাও। আশরাফ তার মায়ের আদেশ পাওয়া মাত্রই দ্রুত মাথা দুলিয়ে স্থান ত্যাগ করলেন। রুহানা চৌধুরী হাত শক্ত করে মুঠো করে নেন। রোষাক্তপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন টিভির পর্দায়। আজ সব কিছুর জন্য দায়ী অয়ন। রুহানা চৌধুরী রৌষপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, ছাড়ব না আমি, কিছুতেই ছাড়ব না আমি অয়নকে। সানা এ নিয়ে চতুর্থবারের মতো বিয়ে ভেঙে দিল। আজও তাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু সে কৌশলে পাত্রের দুষ্টুতি খুঁজে পাত্রকে নাকচ করে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সানা গুনগুন করে গান গাইছে আর তার হাতে থাকা ছড়িগুলো সযত্নে খুলে রেখে দিচ্ছে। সানার মা রেগে সানার ঘরে আসেন। সানা তার মায়ের রাগান্বিত মুখশ্রী দেখে এক পলক হেসে আবারও কাজে মনোযোগ দেয়। তাতে যেন দ্বিগুণ রেগে যায় সানার মা। সানার মা সানার সামনে এসে বলে, এই নিয়ে চতুর্থবার, আর কত বিয়ে ভাঙবি তুই? তোর কি বিয়ে করার ইচ্ছে নাই? সানা তার মায়ের গলা জড়িয়ে আদুরে কণ্ঠে বলে, আচ্ছা মা, তুমি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন? আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তুমি কিভাবে থাকবা বলো? সানার কথা শুনে সানার মায়ের নেত্রকোণায় জল চলে আসে। সানা আবারও বলে ওঠে, আর বিয়ের ব্যাপারটা তো তার সঠিক সময়ে আমি করেই ফেলবো। তুমি চিন্তা করো না তো, আমি আসছি। অফিসে একটা জরুরি মিটিং চলে এসেছে, আমি আসছি। সানা কথাটি বলেই বেরিয়ে যায়। সানার মা হতাশ পানে তাকিয়ে থাকে সানার দিকে। বাপসাড়া মেয়েটাকে একাই মানুষ করে এসেছেন তিনি। সত্যি তিনি বেশি তাড়াহুড়ো করে ফেলছেন। সানা নিশ্চয় সঠিক সময় এলে নিজ থেকে বিয়ে করতে চাইবে। সানা অফিসে গিয়ে দেখে ফারহান টিভিতে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। সামনে বড় বড় করে অয়নের খবরটা দেখানো হচ্ছে। ফারহান রিমোটটা হাতে নিয়ে খবরের চ্যানেলটা চেঞ্জ করে টিভিটা বন্ধ করে দিয়ে কাজে মনোযোগ দিল। সানা বরকে যায়। নিজেদের কোম্পানি নিয়ে কোনো মাথা ব্যথা নেই ফারহানের। সারা শহরে যেখানে তোলপাড় হয়ে যাচ্ছে সেখানে ফারহান এতটা শান্ত কিভাবে থাকে সানা ভেবে পায় না। ফারহান হয়তো সানার মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই খুব শান্ত সুরেই বলে, এতটা অবাক হওয়ার কিছু নেই মিস সানা। চৌধুরী পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যা আছে সব ফর্মালিটি। কিন্তু কেন স্যার? ভয়ঙ্কর এক অতীতের জন্য। ফারহানের দায় সারা উত্তর। অয়ন এভাবে বন্দুক তাক করে রাখায় বেশ ভয় পেয়ে যায় রিমি। অয়নের ভয়ঙ্কর রূপের সাথে সে আগেও পরিচিত। অয়ন রিমির মামাকেও গুলি করে দিতে বিন্দুমাত্র হাত কাঁপবে না। কথাটা ভেবে বয়ে ডোক গিলে রিমি। অয়ন রিমির মামুর কপালে বন্দুক তাক করে গাড় কাত করে বাঁকা হেসে বলে, মানুষ কতবার স্বার্থপর হলে নিজের পদ হারানোর ভয়ে নিজের ভাগ্নির সংসার শেষ করে দিতে দুইবারও ভাবে না। রিমির মামু ভয়ে কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি অয়ন তাকে গুলি করে দিবে। রিমির বোনগুলোও নিজের বাবার এমন অবস্থা দেখে কেঁদে ফেলে। রিমির মা অসহায় হয়ে তাকিয়ে দেখছে শুধু। অয়ন হঠাৎ করে নিজের বন্দুকটা নিচে ফেলে দেয় এবং হপ করে রিমির মামার হাত ধরে ফেলে। অয়নের কাজে সবাই বেশ অবাক হলেও রিমি হয় না। রিমির ভয়টা সময়ের সাথে সাথে প্রখর হতে থাকে, কেননা অয়নের অদূরের কোণে বেশ ভয়ঙ্কর হাসি বিদ্যমান, যে হাসির সাথে বেশ পরিচিত রিমি। অয়ন রিমির মামার হাতটা শক্ত করে চেপে ধরে শীতল গলায় বলল, এই হাত দিয়ে আপনি আমার রিমিপুরীর হাতে কলম তুলে দিয়েছিলেন না সাইন করানোর জন্য?
আমার থেকে আমার রিমি পরীকে আলাদা করার জন্য? রিমির মামা বয়ে মাথা নাড়ায়, অর্থাৎ সে করেনি। রিমির মামার হাত ধরে সামনে থাকা টেবিলে হাতটা রেখে পকেট থেকে হাতুড়ি বের করে রিমির মামার হাতে জোরে বাড়ি দেয়। রিমির মামা জোরে চিৎকার করে ওঠে, হাত থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। এতটাই জোরে বাড়ি দিয়েছে যার জন্য হাতের অবস্থা করুণ হয়ে গেছে। রিমির মা এবং রিমির বোনেরা কাঁদতে থাকে। আমান বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। অয়নের পাগলামো সম্পর্কে সে শুনেছিল, কিন্তু এতটা ভয়ঙ্কর তা অয়ন জানত না। রিমি নিজেকে আটকে রাখতে পারে না, দৌড়ে নিচে চলে যায়। আমান চাইলেও আটকাতে পারে না রিমিকে। ডক্টর এয়ারসি, থামুন প্লিজ, দয়া করে মামুকে মারবেন না। অয়ন দ্বিতীয়বারের মতো আঘাত করতে চাইলে কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠ পেয়ে থেমে যায়। হ্যাঁ, তার রিমি পরি, তার যার জন্য এত কাণ্ড করলো, যাকে পাওয়ার জন্য এত দূর ছুটে এলো সে। অয়ন হাতুড়িটা রেখে সামনের দিকে তাকায়। রিমি সশরীরে দাঁড়িয়ে আছে সামনে, নেত্রকোণে অজস্র জল এসে হানা দিচ্ছে রিমির। অয়ন দ্রুত পায়ে এগিয়ে আসে রিমির দিকে। অয়নকে এভাবে এগিয়ে আসতে দেখে রিমি দ্রুত তার আঁকিজোড়া বন্ধ করে ফেলে দ্রুত। এ বুঝে অয়ন তাকেও শাস্তি দিবে, কিন্তু রিমিকে সম্পূর্ণরূপে অবাক করে দিয়ে অয়ন রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর রিমির কানের কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, তোমার প্রতি অজস্র অভিমান বুকে পুষে রেখেছে রিমি পরি। এই অভিমানগুলো বেশ তীব্র, ভীষণ বেদনাদায়ক। অয়ন রিমিকে নিজের পক্ষে পরম শান্তিতে মিশিয়ে নিল। রিমিও চুপটি করে মিশে রইল অয়নের বুকে। অয়ন হঠাৎই রিমিকে নিজে থেকে ছাড়িয়ে নেয়। রিমি অবাক হলো এতে। অয়ন তাতে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে অভিমানের সাথে কিছুক্ষণ তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। কিন্তু আদৌ কি তার প্রিয়তমা তার অভিমানের ভাষা বুঝতে পারছে? জানে না অয়ন। রিমি শুধু নিষ্পাণ দৃষ্টিতে অয়নের পানে তাকিয়ে আছে। মানুষটাও তবে অভিমান হয়। কই আগে তো জানতো না রিমি। রিমি এবং অয়নকে একসাথে দেখে আমার হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, রিমি পাখি। আমানের কণ্ঠস্বর শুনে রিমি এবং অয়ন একসাথে আমানের দিকে তাকায়। রিমি এক পলক আমান এবং এক পলক ভয়ার্থ দৃষ্টিতে অয়নের দিকে তাকায়। এই বুঝে অয়ন কোনো অনর্থক করে ছাড়বে। রিমির ভাবনার মাঝে আমান ছুটে এগিয়ে আসে তাদের সামনে। আমানকে এগোতে দেখে অয়ন রিমির হাত শক্ত করে চেপে ধরে নিজের পিছনে নিয়ে আসে। রিমি স্পষ্ট দেখতে পারছে তার মামু হাতের ব্যথায় কতটা কাতরাচ্ছে এবং রক্ত অনবরত হাত থেকে গড়াচ্ছে। এভাবে চলতে থাকলে তো রিমির মামুর অবস্থা গুরুতর হয়ে যাবে। রিমি অয়নকে ঝাঁকিয়ে বলতে থাকে, দয়া করে আমার মামুকে চিকিৎসার ব্যবস্থা করে দিন। আমার মামুর অবস্থা ভালো না, দয়া করুন। রিমির গভীর কষ্ট মিশ্রিত অনুরোধ হয়তো মন গলাতে পারেনি অয়নের, বরং তা অয়নের রাগকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলেছে সময়ের সাথে সাথে। অয়ন রিমির বাহু চেপে ধরে নিজের কাছে এনে বাজখাই গলায় বলে ওঠে, যারা আমাকে তোমার থেকে আলাদা করতে চায় তাদের জন্য এত কিসের দরদ তোমার? সবার সব কষ্ট তুমি দেখতে পাও, অথচ আমার বুকের তীব্র ব্যথাকে তুমি দেখতে পাও না কেন রিমি পরি? আমি কি মানুষ নই? তুমি কি বোঝো না তোমাকে ঘন্টার পর ঘন্টা না দেখে আমি কতটা পীড়িত হয়েছি, আমি কতটা দহনে পড়েছি তা কি তুমি জানো না রিমি পাখি? কিভাবে জানবে? আমার কষ্টটা তো তোমার কখনো চোখেই পড়ে না। রিমি চুপ হয়ে যায়। গলা থেকে সামান্য শব্দটুকুও বের হতে চাচ্ছে না তার। কি একটা বেদনাদায়ক অবস্থা। আজ যেন গলার স্বরও তার সাথে হরতালে নেমেছে, অদ্ভুত এক হরতালে। তখনই অয়ন ফেঁসিবহল হাত দিয়ে এতটা জোরে রিমিকে চেপে ধরেছে, যার ফলে রিমির ব্যথার নেত্রকোনা ছলছল করছে। আমান হয়তো রিমির অবস্থা বুঝতে পারছে, তাই আমানের অয়নের সামনাসামনি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, রিমি পাখি ব্যথা পাচ্ছে, ওকে ছেড়ে দিন। অয়ন গাড় কাত করে অদরের কোণে বেশ ভয়ঙ্কর হাসি ফুটিয়ে শীতল কণ্ঠে বলে, আমার ওয়াইফের চিন্তা আমার থেকে আপনি বেশি ডক্টর আমান শিকদার। কিন্তু জানেন তো, অন্য কারো জিনিসে হাত দেওয়া কিংবা অন্য কারো ব্যাপারে ঢুকতে চাওয়া অনেকটা বড় অন্যায়। সেখানে আপনি অয়ন চৌধুরী রিমি পরির দিকে হাত বাড়িয়েছেন, সেখানে তো আপনার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবেই। কথাটি বলে সঙ্গে সঙ্গে অয়ন আমানের বুক বরাবর লাথি দেয়। আমান ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। আমানের অবস্থা দেখে আরেক দফা উত্তেজিত হয়ে যায় রিমি। অয়ন রিমির হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। তারপর রিমিকে এক প্রকার ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে ছুঁড়ে মারে। রিমি নিজেকে কোনো রকম সামলায়। অয়ন তার গার্ডসদেরকে কিছু একটা ইশারা করে। রিমি সেই চোখের ইশারা সহজেই বুঝে যায়, আমানের সাথে নিশ্চয়ই কিছু খারাপ করবে অয়ন। কথাটি মাথাতে নাড়া দিয়ে উঠতেই রিমির হাত বাড়িয়ে জানালার কাছ দিয়ে আমানকে এক পলক দেখতে পায়। অয়নের গার্ডসরা নির্মমভাবে মেরেই চলছে আমানকে। আমান চাইলেও আটকাতে পারছে না। রিমি ডুকরে কেঁদে ওঠে।
আমান এখন তার প্রাক্তন হলেও এই কথাটি তো সত্য। একটা সময় আমার নামক যুবকের প্রতি তার মনে ভালোবাসা নামক অনুভূতি হয়তো এসে হানা দিয়েছিল। রিমি ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রচেষ্টায় থাকে। রিমিকে কাঁদতে দেখে অয়ন সজোরে কাছে ঘুষি দেয়। গাড়ির গ্লাস ভেঙে যায়। রিমি হকচকিয়ে যায়। অয়ন রিমির দিকে তাকিয়ে রিমির চোখের সযত্নে মুছিয়ে পকেট থেকে টিস্যু বের করে রিমির হাতে ধরিয়ে দেয়। তারপর রিমি থেকে মুখ ফিরিয়ে রোষপূর্ণ কণ্ঠে বলে, চোখের জল দ্রুত মুছে ফেলো রিমি পড়ি। তোমার চোখের জল আমার সহ্য হয় না। সেখানে তুমি অন্য কারোর জন্য চোখের জল ফেলছো? সাহস কি করে হয় তোমার? দ্রুত চোখের জল মুছে ফেলো। রিমি জটপট করে টিস্যু দিয়ে চোখের জল মুছল, পুপিয়ে কেঁদেই চলছে। অয়ন সুদীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার সব থেকে বড় আফসোস কি জানো রিমি পড়ি? তোমার যে আখিতে আমি নিজের জন্য জল দেখতে চেয়েছিলাম, কিন্তু সেই নেত্রকোনায় অন্য কারোর জন্য জলে পরিপূর্ণ। রিমি কথাটি শুনে দীর্ঘশ্বাস ফেলে সিটে মাথা হেলিয়ে দিয়ে বসে থাকে। অয়নও আর কথা বাড়ায় না। পায়েলকে কিছু মেয়ে গার্ডস হাত পা বেঁধে অন্ধকার রুম থেকে একটি শিল্পশাল রুমে এনে ছুঁড়ে ফেলে। পায়েল ছিটকে পড়ে যায়। হাত পা রীতিমতো কাঁপছে তার। শরীরে সামান্য পরিমাণ শক্তিও নেই উঠে দাঁড়ানোর। মেয়ে গার্ডগুলো তাকে এতটাই মেরেছে। অয়ন ভিতরে ঢোকার সাথে সাথে মহিলা গার্ডগুলো উঠে দাঁড়িয়ে অয়নকে কুর্নিশ জানায়। অয়ন পায়েলের সামনে থাকা সোফায় বসে পড়ে পায়ের উপর পা দিয়ে। অয়ন হাতের ইশারায় পায়েলের মুখের এবং চোখের বাঁধনটি খুলে দিতে বলে। মহিলা গার্ডগুলো চোখের বাঁধনটি খুলে দেয়। পায়েল চোখের সামনে দ্বিগুণভাবে কাঁপতে থাকে। অয়ন ঝুঁকে পড়ে পায়েলের কাছে। তারপর বাঁকা হেসে বলতে থাকে, পায়েল তুমি কি ভয় পাচ্ছ ডার্লিং? দেখো আমি কিন্তু ভয় পাওয়ার মতো এমন কিছুই করিনি, তাহলে শুধু শুধু কেন ভয় পাচ্ছ? পায়েল শুকনো ডোক গিলতে থাকে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অয়ন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে শুধু কষ্টই দিচ্ছ। কেন করছো এমন? অয়ন সঙ্গে সঙ্গে পায়েলের গালে সজোরে থাপ্পড় দেয়। এতটা জোরে থাপ্পড় দেওয়ার ফলে পায়েলের গাল লাল হয়ে যায়। অয়ন চিৎকার করেই বলে, ইউ ডাফার গার্ল, এসব ভালোবাসার মিথ্যে অভিনয় অন্তত আমার সাথে করতে এসো না। এতদিন সব জেনেও আমি চুপ ছিলাম, শুধুমাত্র রুহানা চৌধুরীর জন্য, কিন্তু আজ আমি চুপ থাকবো না। মিথ্যে ভালোবাসা শব্দটি অয়নের মুখে শুনে অবাকের শীর্ষে পর্যায়ে চলে যায় পায়েল। পায়েলের অবাক মুখশ্রী দেখে অয়ন দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি ভেবেছ এই অয়ন চৌধুরী এতটাই বোকা? তোমার প্ল্যান সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না? আমি সব কিছুই জানি। তুমি ভেবেছিলে তুমি আমাকে বিয়ে করে চৌধুরী ফ্যাশনের পুরো মডেলিংয়ের পাওয়ার নিজের হাতে নিয়ে যাবে। তারপর পুরো চৌধুরী ফ্যাশন তোমার হাতে, সবাই তোমার হাতের ইশারায় নাচবে। চৌধুরী বাড়ির ট্যাগ লেগে গেলেই তো সব পাওয়া তোমার হাতেই। বাত আফসোস, তার আগে আমার বিয়ে রিমিপুরির সাথে হয়ে গেল। তাই তুমি রুহানা চৌধুরীকে দিয়ে কন্টিনিউয়াসলি আমার এবং রিমিপুরির মাঝে ঢুকতে চাইছ। পায়েলের মুখ কালো হয়ে যায়। নেমে আসে তার মুখশ্রীতে এক ঘোর অন্ধকার। অয়ন আরেক দফা হেসে টিভিটা চালু করে। চোখের ইশারায় পায়েলকে টিভির দিকে তাকাতে বলে। পায়েলও টিভির পর্দায় চোখ রাখতে আটকে যায়, কেননা টিভির পর্দায় স্পষ্ট ব্রেকিং নিউজ হিসাবে দেখানো হচ্ছে পায়েলের একটি ছোট্ট ভিডিও ক্লিপ। যে ভিডিওতে দেখানো হচ্ছে পায়েল তার সেক্রেটারিকে বলছে সে অয়নকে বিয়ে করতে চায় শুধুমাত্র স্বার্থের জন্য। সে ভিডিওটা পাওয়া মাত্রই অয়ন মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছে। মিডিয়া লোক মিডিয়াতে রটিয়ে বেড়াচ্ছে, দেখুন মডেল পায়েলের ভালো মানুষই মুখোশের আড়ালে এক স্বার্থপর লোভী মেয়ের গল্প রয়েছে। পায়েল মাথায় হাত দিয়ে চিৎকার করে বিড়বিড় করতে থাকে, শেষ, আমার সব শেষ, আমার ক্যারিয়ার শেষ, আমার মিডিয়ার সবই শেষ। অয়ন শুধু বাঁকা হাসে। হঠাৎই পায়েলের রাগ মাথায় ছড়া দিয়ে ওঠে। পায়েলের হিতাহিত জ্ঞান শূন্য প্রায় শূন্য হতে থাকে। পায়েল উঠে দাঁড়িয়ে অয়নের কলার চেপে ধরে বলে, রিমি আপাতত অয়নের ঘরে বসে আছে। অয়ন তাকে বাড়িতে এনে রিমিকে জোর করে নিজের ঘরে দরজার বাহির থেকে আটকে রেখে কোথায় যেন চলে গেছে। রিমি সে অনেকক্ষণ ধরে ঘরটায় বসে আছে। কিছুক্ষণ আগেও কয়েকজন সার্ভেন্ট এসে রিমির জন্য খাবার রেখে পুনরায় দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। তাদের ভাষ্যমতে অয়ন আদেশ করে গেছে যেন রিমি অয়নকে ফিরে আসার আগে সব খাবার খেয়ে নেয়। রিমির মনের উপর দিয়ে এক বিশাল ঝড় বয়ে চলছে এখন। রিমির বড্ড চিন্তা হচ্ছে নিজের বাড়ির লোকের জন্য, এমনকি আমানের জন্য। অয়ন যা মানুষ, আমানকে মেরে ফেলতে তার হাতটুকুও কাঁপবে না। রিমি প্রায় একটা দম বন্ধ করা অবস্থায় রয়েছে। এমন একটা পরিস্থিতিতে সে চাইলেও তার গলা দিয়ে খাবার নামবে না। রিমির হাতের কাছে ফোনটাও নেই। রিমির নিজেকে বন্দি বলে মনে হচ্ছে, যে অয়নের খাঁচায় চিরতরের জন্য বন্দি হয়ে গেছে। রিমির ভাবনার মাঝে দরজার কাছ থেকে ফারহানের গলার আওয়াজ পায়। ফারহান হাসছে এবং ফোনে কাউকে বলছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম তুমিময় নেশায় আসক্তি। গল্পটি লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি।
এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।